মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠান। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রা। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে যখন সামনের দিনগুলোর দিকে তাকাই, একটাই প্রশ্ন আসে মনে, বাংলাদেশের উদ্যোক্তাদের প্রয়োজনীয়তা এবং তাদের বেড়ে ওঠার গল্প। আমাদের অনেক বেশি প্রয়োজন ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করবার, কিন্তু এটার জন্য আসলে কারা কাজ করছে, যারা উদ্যোক্তা হতে চায়, যাদের প্ল্যান আছে, তারা আসলে কিভাবে আগাবে, তাদের স্ট্র্যাটেজিক আইডিয়াসগুলো কে দেবে, এই বিভিন্ন নানা বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটি আমাদের আজকের বিষয় হচ্ছে উদ্যোক্তাদের পথ চলা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। এই বিষয়গুলোতে আপনারা যদি কোনো মতামত দিতে চান কিংবা প্রশ্ন করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 0281897666, এবং সেই সাথে এটিএন বাংলার ফেসবুক পেজ থেকে লাইভটি সরাসরি দেখতে পারবেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত দুজন অতিথিদের সাথে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ এম হানিফ, উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক, ANH অ্যান্ড SRD লিমিটেড। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, BIISS। দুজনকেই শুভেচ্ছা, স্বাগত জানিয়ে আমাদের আজকের পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই 50 বছরের অগ্রযাত্রায় যদি সামনের দিনগুলি চিন্তা করি, আমাদের কিন্তু চাকরিজীবীর পাশাপাশি অনেক ব্যবসায়ী প্রয়োজন এবং উদ্যোক্তা যেটাকে বলি সেটা প্রয়োজন। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে এটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন ক্রিয়েট করেছে। আমরা বাংলাদেশি কতটুকু আগাতে পারবো, এবং যখন নতুন কেউ আসে তাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা। যেহেতু আপনি একজন এন্টারপ্রেনার, আমি শুরুতে আপনার কাছেই আসি। একদম প্রথম দিকে যখন চিন্তা করেছিলেন এটা করা যায়, বাংলাদেশে ব্যবসা করতে গেলে শুরুটা কঠিন, ফ্লোটা যখন চলে আসে তখন হয়তো বা অনেক কিছুই বুঝে যায় সবাই। তো শুরুর দিকটা কেমন ছিল এবং কী ধরনের প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছে? ধন্যবাদ এটিএন বাংলাকে বিশেষ করে সুযোগ দেওয়ার জন্য আমাদের মতো ছোটোখাটো উদ্যোক্তাদের কথা বলতে দেয়া। যদি দেখেন যে একটা উদ্যোক্তা তৈরি হচ্ছে, হ্যাঁ আমাকে এখন উদ্যোক্তা বলা যায়, বিকজ আমাদের আন্ডারে অনেক লোক কাজ করছে এই মুহূর্তে। স্টার্টিংটা আসলে শুরু হয় রিজেকশন থেকে। তো উদ্যোক্তা আমাদের দেশে যখন তৈরি হয় তখন তার প্রথম বন্ধ অথবা বাধাটা থাকে হচ্ছে সে কোথাও অ্যাকসেপ্টেড না জবে, না ফ্যামিলিতে, না পার্সোনাল লাইফে। সেই জায়গার থেকে আসলে একটা ভেঙে দেওয়ার টেন্ডেন্সি থেকে উদ্যোক্তার জন্ম যদি বলা হয়। আবার এরকমও হয় যে অনেকে উদ্যোক্তা থাকে, তার সাজানো সংসার আছে, তার সাজানো ব্যবসা আছে, সেই অবস্থার থেকে সে উদ্যোক্তা হলো, বড় একটা জায়গা নিয়ে বসলো। আমরা যদি খুব থিন লাইনে দেখি, আমাদের জায়গাটা শুরু হয় একদম গ্রাউন্ড লেভেল থেকে, জিরো, যার পরে যাওয়ার জায়গা নেগেটিভ অথবা মরে যেতে হবে। সো জিরোর উপরে 1 থেকে শুরু হবে অথবা পয়েন্ট সামথিং থেকে শুরু হবে। তো জিরো থেকে যখন শুরু হয় তখন তার আর পিছনে যাওয়ার কোনো জায়গা থাকে না, তাকে সামনের দিকে এগোতে হয়। সামনের দিকে এগোতে গেলে প্রথম দরকার হয় টাকা। উদ্যোক্তার পকেটে টাকা থাকবে না, খুব স্বাভাবিক। জি। সো সে যখন প্রথম কারো কাছে টাকা চাবে তখন একটা বাধা পাবে যে আমার কাছে তো টাকা নেই, আমাকে কেউ লোনও দিবে না। প্রথম বাধা, আমাকে কেউ ট্রাস্ট করবে না, আই এম গোয়িং টু ডু সামথিং। আমি ভালো কিছু করতে পারি, আমার কাউকে নিয়ে কাজ করতে পারি, ভালো কোনো জায়গায় আসতে পারি। সেটা পূরণ করতে করতে সাপোজ আপনি কিছু একটা করে ফেললেন, একটা দোকান দিলেন অথবা একটা কোনো প্রতিষ্ঠান দ্বারা করালেন, যেটার এগেনস্টে কিছু আর্নিং হলো, কিছু এমপ্লয়মেন্ট হলো। তারপরে আপনার ওইটাকে বড় করার জন্যও টাকা দরকার, কিন্তু আপনি যে এমপ্লয়মেন্টটা তৈরি করেছেন তাকে ফিডিং করতে যেয়ে আপনি যা আর্ন করছেন পুরোটাই ওর ভিতর ঢুকে যাচ্ছে। সো ইউ আর নট ক্রিয়েটিং এনি অ্যাসেট। এবং এই কোভিডকালীন সময়ে এই জায়গাটা আরো অনেক বেশি চ্যালেঞ্জের ছিল প্রচণ্ডভাবে। আপনি একটা অ্যাসেট ক্রিয়েট করবেন, সাপোজ কোভিডকালীন সময়ে আপনার কাছে কিছু টাকা জমে আছে আগের, আপনার ব্যাংকের লোন চেতে গেলে আপনাকে একটা কোলাটেরাল দিতে হবে মিনিমাম। সাপোজ আপনি একজন মাঝারি লেভেলের উদ্যোক্তা, আপনার কাছে 1 কোটি অথবা 2 কোটি টাকা জমে গেছে। আপনি কোভিডকালীন সময় একটা অ্যাসেট ডেভেলপ করতে যাচ্ছেন যে যেইটা দিয়ে আমি ব্যাংকে দেখাতে পারবো, বিকজ মেবি আমার মতো জায়গা থেকে যেটা মনে হয় যে আমাদের অ্যাকচুয়ালি লোন টোন সেরকম নেই, বিকজ চাহিদা দিয়েছি পাইনি। কারণ যখন ছোট উদ্যোক্তা, ছোট জায়গায় ছিলাম, একদমই ছোট ছিলাম, তখন চাহিদা ছিল 10 লাখ টাকার। ব্যাংকে গেছি, সরি 10 লাখ টাকা দিতে পারবো না।
একটু যখন আগিয়েছি তখন চাহিদা ছিল 1 কোটি টাকার, বেশি দিন না, আজ থেকে 5 বছর আগেই চাহিদা ছিল 1 কোটি টাকার। ব্যাংকে গিয়েছি, কিভাবে দেব, 1 কোটি টাকা দেওয়ার মতো জায়গা তো নাই আপনাকে। আচ্ছা, এখন চাহিদা হয়ে গেছে 10 বা তার চেয়ে বেশি কোটি টাকা, কিভাবে দিব? ব্যাংকের তো একদম সহজ কথা, আপনার না লোনের কোনো হিস্ট্রি আছে, আপনার কাছে না কোনো অ্যাসেট আছে যে অ্যাসেটের এগেনস্টে আপনাকে দিতে পারি। সো বাধাটা শুরু অ্যাকচুয়ালি ফাইন্যান্স থেকে প্রথম। আচ্ছা, ভালো কথা, ফাইন্যান্স থেকে প্রথম। একজন উদ্যোক্তা সে হয়তো বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে। আমি যেরকম অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম, আমাকে কিন্তু শেখানো হয় নাই যে কোথায় যেয়ে কোন লাইসেন্স করতে হবে, কিভাবে করতে হবে। সবসময়কার একটা রিকোয়ারমেন্ট থাকে, আমি যদি ওয়ান স্টপ সার্ভিস পাই, যে আমি একটা জায়গায় যাব, সেই জায়গায় ট্রেড লাইসেন্স, সেই জায়গায় আইআরসি, সেই জায়গায় লিমিটেড কোম্পানি, সেই জায়গায় বাকি সমস্ত কিছু, তাহলে কিছু লাগবে না অ্যাকচুয়ালি। আমি পার্সোনালি গত 2 বছর অথবা 3 বছর আগে জানছি যে আরজিইসিতে আমাদেরকে একটা রিপোর্ট জমা দিতে হবে প্রতি বছর। আমি কিন্তু ট্যাক্স দিচ্ছি যখন ব্যবসা শুরু করেছি আমরা তখন থেকে, লিমিটেড কোম্পানি করেছি তাও তো 4-5 বছর হয়ে গেল। তো এখন 4-5 বছরের 3 বছর পার করার পরে যখন জানলাম যে আরজিইসিতে কাগজ জমা দিতে হবে, অ্যাকচুয়ালি ট্যাক্সের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ওখানে জমা দিতে হয়, যতদিনে জানছি ততদিনে তো 3 বছর চলে গেছে। তো যখন জমা দিতে গেছি তখন আই এম এ ডিফল্টার, আই হ্যাভ টু পে পেনাল্টি। আমাকে জানাবে এটাকে। আমার যদি অন স্টপ সার্ভিস থাকে যেখান থেকে আমাকে কি কি করতে হবে যদি আমি জানতে পারি, তাহলে উদ্যোক্তা সফলভাবে সামনের দিকে যেতে পারে। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু গো। কারণ আপনি প্রত্যেকটা জায়গায় আপনি এখন যেরকম প্রথমে যখন আমরা করতাম তখন মেশিনারিজের ব্যবসা করতাম, কনস্ট্রাকশনে আসলাম, এই লাইসেন্স লাগবে, ওই লাইসেন্স লাগবে, এই লাইসেন্স লাগবে, তাছাড়া কাজ করতে পারবো না। লাইসেন্সও নিলাম, লাইসেন্সের পরের কথা কি এক্সপিরিয়েন্স লাগবে। ভাই, আমি লাইসেন্সটা নিয়েছি, এক্সপিরিয়েন্স কই পাবো? তাহলে নতুন উদ্যোক্তার হবে কি? এক্সপিরিয়েন্স ছাড়া ইউ উইল নট হ্যাভ জব। গেল। এখন যখন আমরা গত 1-1.5 বছর হলো উই হ্যাভ স্টার্টেড আওয়ার ওন প্রোডাকশন করতে যেয়ে জানলাম আই নিড মোর দেন 60 পেপার্স, এবং এখনও পেপার তৈরি করছি। 1.5 বছর হয়ে গেছে, আমাদের প্রতিষ্ঠানের এখনও পেপার তৈরি হচ্ছে, এবং রেগুলার উই নিড সাম সর্ট অফ পিপল যারা রেগুলার এই প্রতিষ্ঠানগুলোতে দৌড়াদৌড়ি করছে যে এই পেপারটা আনতে যেতে হবে, আজকে উনি অফিসে নেই, আজকে এই পেপারটা পাওয়া যাবে না। আচ্ছা, এটা হয়ে আছে, খালি একজনের একটা সিগনেচারের জন্য আটকে আছে, 1 মাস হয়ে গেছে। এবং একটা সিঙ্গেল পেপারের জন্য ইউ হ্যাভ টু গো ডিসি অফিস, এসিল্যান্ড অফিস, থানা অফিস, এসবি অফিস থেকে অ্যানাদার ইনভেস্টিগেশন টু রিমোট এরিয়া। সো এইগুলো সব করে আসতে আসতে আমলাতান্ত্রিক জটিলতা আমরা যেটাকে ছোটবেলা থেকে বলে আসছি, সো ইটস টুক মোর দ্যান 2 মান্থ 3 মান্থ। সো আপনি কিন্তু অ্যাপ্লাই করেছেন, সব কিছুই আপনার তরফ থেকে আপনি কারেক্ট আছেন, বাট আপনি সবসময় ভয়ে ভয়ে আছেন যে আমার কাছে এই কাগজটা নেই। এবং 1.5 বছর পরে কাজ করে আসার পরে যখন আপনার কাছে ওই কাগজটা নেই, তখন প্রশাসনের কেউ এসে আপনাকে লক করে দিতে পারে আপনি যে প্রজেক্টটা চালাচ্ছেন। আর সবচেয়ে দুঃখের ব্যাপার, সরি আমি উদ্যোক্তা হিসাবে আমার কাছে খুব কষ্ট লাগে, প্রশাসনের সবাই ডেফিনেটলি দে হ্যাভ নলেজ অ্যান্ড এভরিথিং, দে আর ভেরি গুড, ভেরি বিগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনাদেরকে অনেক ইনহ্যান্স করেছেন, এবং আমরা দেখেছি গত এই সেশনের ভিতরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। গভর্নমেন্ট অফিসারদের কোনো সমস্যা হয় না, সমস্যা তো আমাদের হয়েছে। প্রধানমন্ত্রী গভর্নমেন্ট অফিসারদের তো স্যালারি বাড়িয়ে দিয়েছে। সো আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, তাদের স্যালারিও বেড়েছে, সাথে সাথে ডিমান্ডও বেড়ে গেছে সমস্ত কিছুর। আমরা অ্যাকচুয়ালি ভুক্তভোগী ফাইনালি, যে তারা যখন আমাদের এখানে দেখতে আসছে অথবা ইনভেস্টিগেশনে আসছে, প্রথম কথা হচ্ছে দিস ইজ গোয়িং টু শাট ডাউন। প্রথম ইনভেস্টিগেশনের প্রথম টপিকস হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনার কাছে এই পেপারটা নেই, এটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি এই ভ্যাট চালানটা ঠিক মতো দেন নাই, এটা বন্ধ হয়ে যাবে, আপনার ট্যাক্সের পেপার এখনো রেডি হয়নি কেন। তো প্রথম কথা যদি হয় বন্ধ হয়ে যাবে, আমাদের যারা গাইড করবে তাদের তরফ থেকে আমি বন্ধ করে দেব, তাহলে যারা এগিয়ে আসতে চাচ্ছে তাদের কি হবে? কিছুদিন আগে আমি আমাদের একজন খুব বড় ব্যবসায়ী বাংলাদেশে, আজাদ সাহেব, উনি হামিম গ্রুপের এমডি, ওনার একটা সাক্ষাৎকার পড়ছিলাম যে হাউ হি স্টার্টেড
উনি কিন্তু খুব ছোট থেকে ইউনিভার্সিটিতে, উনিও অ্যাপ্লাইড ফিজিক্স স্টুডেন্ট ছিলেন আমার মতো। তো উনি সেই 83 অথবা 82 সালের দিকে হি হ্যাজ স্টার্টেড উইথ নাথিং। তারপরে ওনার পুরো বিজনেস, তো উনি কিন্তু মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস শুরু করেছেন, গার্মেন্টসের পুরাটা ডিস্ট্রয় হয়ে গেছে, তারপরে উনি আবার শুরু করেছেন এবং সেই জায়গার থেকে আজকে উনি এত দূর, লোকের কাছ থেকে ধার নিয়েছেন, সেভাবে আগিয়েছেন। এখন তার কয় হাজার কোটি টাকার লোন আছে, নোবডি নোজ। তো সেটাই আমরা আসলে সমস্যাগুলো শুনছিলাম এবং শুরু করে দেওয়ার পরে যখন আবার অনেক প্রতিবন্ধকতা ছিল শুনছিলাম, কিন্তু শুরুর দিকে একদম ছোট করে যে শুরু করবেন, যার একটা আইডিয়া আছে কিন্তু কি ধরনের পেপারস লাগবে, কোথায় যাবে, একদম তাদেরকে গাইড করার জন্য কি আমি আপনার কাছে একটু আসি যে একদম প্রথম থেকে যখন আসবে একদম জিরো থেকে, তখন তার কি কি বেসিক ডকুমেন্টস লাগবে, কোথা থেকে আনবে, যেহেতু ওয়ান স্টপ সলিউশনের কথাটা আমরা বলেও এখন পর্যন্ত কোনো ওই জায়গাটি খুঁজে পাইনি, সেই বিষয়গুলোতে আপনাকে জানবো যে জাস্ট দ্য স্টেপস, ফার্স্ট ফিউ স্টেপস। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় কি যে আসলে প্রত্যেকটা কাজেই বাধা থাকবে, আর উদ্যোক্তা হওয়ার মানে হচ্ছে যে আমি একজন স্বাধীন কর্মী এবং আমি আসলে সমাজে কন্ট্রিবিউট করব, দেশের জন্য কন্ট্রিবিউট করব। তো এই জায়গাতে আসলে দমে গেলে চলবে না যে এত এত বাধা আছে। তো বাধাগুলো কিভাবে দূর করা যায় সেটার কথা চিন্তা করতে হবে। প্রথমেই হচ্ছে আমাদের লাইসেন্সের জন্য যেতে হবে। হ্যাঁ, জয়েন্ট স্টক কোম্পানির ওইখানে লাইসেন্স এটা লাগেই, এবং ওইটার জন্য আসলে সেটা ব্যবসার ধরন অনুযায়ী লাগবে এটা, এবং সেটা কিন্তু কম্পারেটিভলি ইজি যদি আমি চিন্তা করি অন্যান্য জায়গায় যে সমস্ত অ্যাপ্রুভালের যে বিষয়গুলো আছে, যেমন এনভায়রনমেন্টের কথা বলেন বা অন্য যে কোনো জায়গায়, তো ওইগুলা সংখ্যায় অনেক বেশি, মানে আরএমজি করতে গেলে 40টার বেশি লাগে, আর অন্যান্য জায়গাতে তো আরও কমপ্লায়েন্স আছে। তো এগুলার কিছু সুবিধা আছে, মানে কমপ্লায়েন্স যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রসিডিউরগুলো জেনে ফেললেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস না থাকার কারণে এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে গিয়ে কিন্তু যে তার ব্যবসাটা বাড়ানো বা নতুন যে ক্রিয়েটিভ যে সমস্ত আইডিয়াগুলো আছে সেগুলোতে চিন্তা করার চাইতে বরং আমরা কমপ্লায়েন্সের দিকে বেশি নজর দিয়ে যাচ্ছি, যার ফলে যে শক্তি ক্ষয়টা হচ্ছে, এটার কারণে কিন্তু আমাদের যে উদ্যোগের যে চিন্তাগুলো, যেগুলো সমাজে আরও বেশি বা অর্থনীতিতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতো, সেগুলো কিন্তু হতে পারছে না। এটি একটি বিষয়। আর একটা বিষয় আমি বলবো কি যে আসলে নিজের ভালোটা নিজেরই বুঝতে হবে। আমি মনে করি যে বেসরকারি যে সমস্ত উদ্যোক্তা আছেন যারা, তাদের জন্য লার্নিংয়ের জন্য যে তাদের কি কি দরকার হয় বা কোন কোন জায়গাতে যেতে হবে, কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে, এটার জন্য যদি অ্যাসোসিয়েশনগুলো, বিশেষ করে এফবিসিসিআই বা ওই রিলেটেড যে সমস্ত অ্যাসোসিয়েশন, সেগুলো যদি এগিয়ে আসতো, তাদের বুকলেট তৈরি করতো, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যেত। তার কারণ এই উদ্যোক্তাদের কষ্ট কারা বুঝবেন? এটা কিন্তু একজন সরকারি যে সমস্ত কর্মকর্তা তারা কিন্তু বুঝবেন না। জি। তো তারা যদি বুকলেট তৈরি করতো যে তুমি যদি এই ব্যবসাটা করতে চাও, ফর এক্সাম্পল আরএমজি করতে চাও, তাহলে তোমাকে এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে এবং এটা এইভাবে করতে হয়, তাহলে আমার মনে হয় কি যে এই যে দোষারোপের যে সংস্কৃতিগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হতো এবং উদ্যোক্তাদের জন্য অনেক সহজ হতো তাদের কাজ। ফাইন্যান্সিংয়ের জন্য একটা বড় রকমের হ্যাসেল, মানে একটা প্রথমে শুরু করতে গেলে আপনি কোথাও কোনো লোন পাবেন না, এবং আমাদের দেশের সবচেয়ে যেটা বড় সমস্যা আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল লোন, সেটার কোনো এক্সিস্টেন্স নেই, এবং তার জন্য যে লং টার্মে খুব স্বল্প সুদে, এখন আমরা বলছি যে আপনার সিঙ্গেল ডিজিটের, কিন্তু আসলে কি সিঙ্গেল ডিজিট এক্সিস্ট করে, বা ওইটা পাওয়ার জন্য যে কী পরিমাণে কাঠখড় পোড়াতে হয়, তো এই বিষয়গুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় নলেজ ইজ পাওয়ার। আমি আবারও প্রথম দিকে একটু আসি যে আপনি লাইসেন্সের কথা বললেন, এরপরে তার যাত্রা শুরু করবার জন্য কোনো কিছু কিনে বিক্রি করার, যদি ট্রেডিং এর কথাই বলে থাকি, তার কি কি ধরনের ডকুমেন্টস লাগবে? তাদের ওই বিজনেস রিলেটেড আর কি, যেমন এই যে ট্যাক্সের পেপার, ভ্যাটের পেপার যেটা উনি বললেন, এরপরে এনভায়রনমেন্টাল যদি কোনো রেগুলেশনের মধ্যে পড়ে আর কি বিজনেসটা, তাহলে ডেফিনেটলি আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তার এখান থেকে নিতে হবে, ফায়ার সার্ভিস থেকে নিতে হবে, তারপর ডিসি অফিস, বিভিন্ন রকমের ডিবি বা আপনার এসবি অফিস, যত রকমের রেগুলেটরি ফাংশন আছে আর কি, তাদের প্রত্যেকের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। আর পার্টিকুলারলি যে পৌরসভাতে বা আপনার মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশনে কাজ করবেন, ইভেন ইউনিয়ন পরিষদে যদি কেউ করতে চায়, তাদের কাছ থেকেও লাইসেন্স নিতে হবে। যার ফলে প্রত্যেকটা জায়গাতে সরাসরি সেন্ট্রাল অফিস থেকে তো লাগবেই, একই সঙ্গে একদম লোকাল অফিসগুলো থেকেও আমাদের এই পারমিশনগুলো লাগবে, যার ফলে প্রচুর কাজ। এবং এখানে ওয়ান স্টপ সার্ভিস ছাড়া আসলে আমাদের যে উদ্যোক্তাদের ভবিষ্যৎ, সেটা হচ্ছে অন্ধকার আমি বলবো। আর সামনের দিনগুলোতে আরও তো অনেক সমস্যা আছে, যেমন আমরা 4th IR-এর দিকে প্রবেশ করছি, যার ফলে আরও অনেক রকমের ঝামেলা তৈরি হবে। তো সেই জায়গাতে রেগুলেশন আসবে, আর গভর্নমেন্ট সবসময় একটু সেফ সাইডে থাকতে চায়, যে না ঠিক আছে, যাকে বিজনেসটা দিচ্ছি সেজন্য সমাজের জন্য ক্ষতিকারক না হয়। তো এই কারণে ওই জায়গাতে থাকার জন্যে যে নিয়মগুলো তৈরি করেছেন সেটার সুযোগ নেই কিছু কিছু অসাধু যারা সরকারি কর্মকর্তা আছেন, সবাই না আমি বলবো না, তো তারা এই সুযোগটা নিয়ে থাকেন অনেক সময়, এবং তারা অনেক সময় বলে থাকেন, ভয়ভীতি হয়তো দেখানোর চেষ্টা করেন। বাট আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভালো চিন্তা আছে এই বিষয়ে, এবং তিনি আসলে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য কন্টিনিউয়াসলি এনকারেজ করছেন। আমার মনে হয় যে প্রতিবন্ধকতা থাকবে, তবে অ্যাসোসিয়েশনগুলো একটা ভালো একটা রোল আছে, কালেকটিভলিও করতে পারে,
যে না এই ডকুমেন্টগুলো প্রডিউস করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে এনকারেজ করা, মোটিভেট করা, এই কাজগুলো যদি করা হয় তাহলে আমি মনে করি যে যারা আসলে উদ্যোক্তা হতে চান, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সফল হতে চান, সমাজের জন্য কিছু করতে চান, ভালো কাজ করার জন্য বাধা থাকবেই, কিন্তু এটার জন্য দমে গেলে চলবে না। জি, জনাব মোহাম্মদ এম হামিদ, আপনার কাছে আবারও আসি। সেটা হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে জানতে চাই, কারণ আমাদের এই অনুষ্ঠানটি অনেক দর্শক দেখে এবং অনেক উদ্যোক্তারা বিভিন্ন সময় ফোনও করে যে তারা আসলে কোথায় যাবে, কার কাছে যাবে। অনেক প্রতিবন্ধকতার কথা শুনছিলাম। একদম ছোট করে ট্রেডিংয়ের জন্য যা যা ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। যদি কেউ ম্যানুফ্যাকচার করতে চায় যে কোনো আইটেম, তার জন্য এই ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কি, আর যদি কেউ ইম্পোর্ট করে আনতে চায় তার কি ধরনের ডকুমেন্টস না হলেই নয়? আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনি যে দুইটা বিজনেসের কথা বললেন, আমি এই দুইটা বিজনেসের সাথেই এই মুহূর্তে আছি। প্রথমে যদি আসি যে ম্যানুফ্যাকচারিং, ভাই কেবলমাত্র বললেন ইট উইল স্টার্ট ফ্রম গ্রাস, মানে ইউনিয়ন পরিষদ। আপনাকে প্রথম ক্লিয়ারেন্স নিতে হবে ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউনিয়ন পরিষদ, তার মানে এলাকার কমিশনার। তো স্টার্ট ফ্রম এলাকার কমিশনার, তারপরে আপনি যাবেন ইউনিয়ন পরিষদের মানে পৌরসভার অফিসে, তখন ইউ নিড এ ট্রেড লাইসেন্স ফ্রম দেয়ার। গেল ট্রেড লাইসেন্স নিতে গেলে আপনাকে যেতে হবে এলাকার থানায়, থানার থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, দেন ইউ উইল গেট ট্রেড লাইসেন্স। হয়ে গেল, আপনার ট্রেড লাইসেন্সটা পর্যন্ত গেলেন। ট্রেড লাইসেন্সের ক্যাটাগরি কি, আপনি ম্যানুফ্যাকচারিংটা কোন ধরনের করছেন। সাপোজ এই মুহূর্তে আমরা যে ম্যানুফ্যাকচারিংটা করছি এটা হচ্ছে টয়লেট্রিজ আইটেম, ক্লিনিং আইটেম, হাউস হোল্ডের টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, স্যানিটাইজার, এগুলো করছি। সো আমাদেরকে এখন আমিত্বই চলে আসে যে আমরা কি কি করেছি সেগুলো বলতে হয়। আমরা ট্রেড লাইসেন্সটা করেছি, করার পরে আমাকে টিন লাইসেন্স করতে হবে, ওই কোম্পানির জন্য একটা টিন করতে হবে। আচ্ছা, এরপরে কি, আমরা ওইটা একটা অঙ্গ প্রতিষ্ঠানের আন্ডারে করেছি, এখন ওইটার জন্য আমাকে ভ্যাট করতে হবে, যেহেতু ম্যানুফ্যাকচারিং ভ্যাট আলাদা। ওকে, তাহলে ভ্যাটও গেল। এখন আপনাকে, যেহেতু আপনি ম্যানুফ্যাকচারার, আপনাকে কিছু কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, তাহলে আপনি আইআরসি লাগবে। আমাদের আগের কোম্পানিতে আইআরসি ছিল, ওই আইআরসিতে যে না হবে না। আইআরসি করতে গেলে, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে গেলে কি করতে হবে, আপনাকে বিওআইতে যেতে হবে। বিওআই মানে কি, বোর্ড অফ ইনভেস্টমেন্ট। হু ইজ ইনভেস্টিং অন মি? মি, আমি তো আমাকে ইনভেস্ট করছি। তাহলে বিওআইতে যে আমি আসলে কি করছি, বিওআইতে যে আমি আবার লিস্ট দিচ্ছি, আমি এটা কিনছি, ওইটা কিনছি, ওইটা কিনছি, সব কিছু করে 2 কোটি টাকার একটা বাজেট করে আমি ওখানে জমা দিলাম যে আমি এই জিনিস করতে যাচ্ছি, করলাম। এখনো কিন্তু আমার আইআরসি এআরসি হয় নাই। বিওআই থেকে ওই জিনিসটা ওকে হওয়ার পরে তারপরে আমাকে আইআরসির জন্য যেতে হবে। কিভাবে, তাও আইআরসি অফিসে যেতে হবে না, বিওআই থেকে ইন্সপেক্টর উইল কাম, হি উইল ইন্সপেক্ট অ্যান্ড হি উইল সি আমাকে আসলে কি কি জিনিস ম্যানুফ্যাকচারিং এর জন্য ইম্পোর্ট করতে হবে। তারপরে আমি আইআরসির জন্য এলিজেবল হব, যদি তারা লিখে দেয়। আর যদি না লিখে দেয় তাহলে আপনি আইআরসি পাবেন না, আপনি সারা জীবনই কমার্শিয়াল আইআরসি। আচ্ছা, বুঝলাম, কমার্শিয়াল আইআরসি, ম্যানুফ্যাকচারিং আইআরসি, দুইটার ভিতর ডিফারেন্স কি? There is no difference. You are not going to get any single benefit. না ট্যাক্সের বেনিফিট, না ভ্যাটের বেনিফিট, না কোনো কিছুর বেনিফিট। আপনি তখনই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির বেনিফিটেড হবেন যখন ইউ আর মেকিং এক্সপোর্ট। আপনি যেটাই বানাচ্ছেন সেটা এক্সপোর্ট করছেন, তখন আপনাকে ট্যাক্স রিহ্যাব অথবা ভ্যাটের যে এইগুলো আছে এইগুলো আপনি পাবেন। আপনি লোকাল মার্কেটের জন্য করছেন, আপনি কোনো মতেও পাবেন না। আপনার বন লাইসেন্স হবে না, যে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, সাপোজ সল্ট নিয়ে আসছেন। আচ্ছা, সল্ট ইম্পোর্ট করলে এখন আমাদের সল্ট লাগে কাজে, সল্ট ইম্পোর্ট করতে গেলে তো আর এক বিপদ, সেটা আবার মন্ত্রণালয় থেকে সল্ট ইম্পোর্ট করার জন্য লাইসেন্স লাগে। এখন তো শুনে আমরা ভয় পেয়ে গেছি যে মন্ত্রণালয় থেকে আবার লাইসেন্স আনতে হবে, সল্ট একবার ইম্পোর্ট করবো তার জন্য। আমাদের বিস্ফোরকের লাইসেন্স আছে, আমাদের ওষুধ প্রশাসনের লাইসেন্স আছে। একটা ওষুধ প্রশাসন মানে আমাদের ডিজিডিএ যেটাকে বলছে, ওই জায়গা থেকে একটা লাইসেন্স বের করা। যেহেতু আমরা স্যানিটাইজার ম্যানুফ্যাকচারার, আমাকে ওইটা লাগবেই। আচ্ছা, আমাকে নার্কোটিক্সের লাইসেন্স লাগবে। ভাই বললেন ফায়ারের লাইসেন্স লাগবে। ফায়ারের লাইসেন্স কীভাবে দিই? ইউ হ্যাভ টু মেক কমপ্লিট কমপ্লায়েন্স, তারপরে ফায়ারের লাইসেন্স পাওয়া যাবে। আপনার ফায়ার এক্সিট, ফায়ারের অ্যালার্ম, ফায়ারের সমস্ত কিছু, প্রত্যেকটা এমপ্লয়ি কীভাবে স্কেপ করবে আপনি যখন হ্যাজার্ড হবেন। খুব ভাল লাগে এই ধরনের কাজ করতে যদি জায়গাটা নিজের হয়। আর আমাদের মতো উদ্যোক্তা যারা পাগলামি করে উদ্যোক্তা হয়ে গেছে, রিজেকশনের খাতিরে উদ্যোক্তা হয়ে গেছে, এই যে আমরা যে ফ্যাক্টরিটা করছি, যেটার প্রোডাকশন ক্যাপাসিটি পার মান্থ অ্যাবাউট 5 crore, যেটার 1 কোটি টাকারও প্রোডাকশন করতে পারি না, এই প্রোডাকশন ফ্লোরটা আমাদের ভাড়া। এটা আমাদের প্রাক্তন একটা গোডাউন ছিল, ভাড়ার গোডাউন, যেখানে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রাখতাম। কোভিড সিচুয়েশনে যখন সব কিছু রিজেক্টেড, কনস্ট্রাকশন বন্ধ, মেশিন ব্যবসা বন্ধ, মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা দিলেন প্রণোদনা ফর SME, স্পেশালি SMEর বদলে
এটা এলে চলে গেল, মানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে চলে গেল, আমরা 1 টাকাও পাইনি। সরি, এর আগেও একটা শোতে আমি বলেছিলাম উই হ্যাভ গেট নাথিং। দোকানদাররা পাইছে কিনা আই ডোন্ট হ্যাভ আইডিয়া, কারণ সবাই এন্ড অফ দ্য ডেতে ওই এসটা নিয়ে চিন্তা করে। এম এর জায়গাটা যেটাকে মিডল ক্লাস বলা হয়, আমাদের ক্ষেত্রে আমরা মিডল ক্লাস। নর্মাল লাইফে স্মল যারা, তারা রাস্তায় থাকতে পারে, অল্পতে তাদের হয়ে যায়। মিডল ক্লাসের হয় না। মিডল ক্লাসের একটা গাড়ি লাগে ছোট, একটা বাড়ি লাগে ছোট, দিন শেষে নিঃশ্বাসটা সুন্দর করে নিতে চায়। এবং পিসাতলে অথবা জাতাতলে পড়ার জন্য মিডল ক্লাস সবসময় হাইয়েস্ট। আপনি যখন এসে থাকবেন, আপনার এমপ্লয়ি সংখ্যা কম থাকবে, আপনার তাদেরকে স্যালারি দিতে সমস্যা হবে না। আপনি যখন এমএ থাকবেন, আপনার এমপ্লয়ি সংখ্যা বেশি থাকবে, আপনার মান্থলি স্যালারি হবে 40 লাখ টাকা, আমাদের যেরকম প্রায় 50 লাখ টাকার স্যালারি। তো এই যে 50 লাখ টাকা স্যালারি ইউ হ্যাভ টু আর্ন, আপনার মার্কেট থেকেও টাকাটা নিয়ে আসতে হবে। আমাদেরকে যদি এই কমপ্লায়েন্স মেনটেন করতে যে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা শুধু ওর পিছনে খরচ করতে হয়, ভাই এই মানুষগুলোর স্যালারিটা কিভাবে আসবে? সো কমপ্লায়েন্স কমাতে বলছি না, ডেফিনেটলি রাখতে বলছি, হ্যাসেল কমাতে হবে। আপনাকে যেই কটা নাম বললাম, এই কটা তো জাস্ট শুনতে মনে হয় যে ট্যাক্স। ইফ ইউ হ্যাভ এ 3 নাম্বার ইন লাইফ টাইম, সামহাউ ইউ আর নো ওয়ার অ্যাকচুয়ালি। বাবা, আমাদের কাছে স্মার্ট কার্ড আছে, কেন বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করে? মেক ইট অ্যাজ এ কার্ড, মেক ইট অ্যাজ এ ট্রানজাকশন আইডি। এই এক কার্ডের আন্ডারে আমাদের সমস্ত অ্যাকাউন্ট চলে আসতে পারে। আমি কোনো জায়গায় যে আমি ক্রেডিট কার্ড পাঞ্চ করবো না, আমি আমার ন্যাশনাল আইডি কার্ড পাঞ্চ করবো। ক্রেডিট কার্ড বলেই কিছু থাকবে না, আমার অ্যাকাউন্টে টাকা আছে, আই ক্যান পারচেস। আমাদের ন্যাশনাল আইডি কার্ডে এখন সিম আছে, ইটস ক্যান হ্যাভ মেমোরিজ, আমার সমস্ত ডাটা ওর ভিতরে দেওয়া সম্ভব। আমাদের সেইটা করছি না, কিন্তু আমি আবার আপনার কাছে আসছি। আমাদের একটা ফোন আছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, নরসিংদী থেকে বলছি। হ্যাঁ জি। তো আমরা ছোটখাটো উদ্যোক্তা আর কি, বিজনেস করি। তো আমাদের তো কোনো আসলে আপনার মর্গেজ দেওয়ার মতো কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা ব্যাংক লোন করলে কি সহযোগিতা পেতে যাবে, এবং উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট কোনো ট্রেনিং সেন্টার আছে কিনা বিজনেস বোঝা এবং পরামর্শের জন্য জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। আপনি নরসিংদী থেকে ফোন করেছেন, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম, আপনার কাছে আসি যে তারা কোনো ট্রেনিংয়ের কথা জানতে চাচ্ছিল এবং লোন নেওয়ার জন্য কোনো মর্গেজ দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তারা কিভাবে এই ফ্যাসিলিটিটা পেতে পারে। এটা একটা বড় সমস্যা। আমি বলবো যে এসএমই লোন পলিসি যেটা আছে বাংলাদেশ ব্যাংকের, জি, সেটা অনুযায়ী শুধুমাত্র এই যে যারা এসএমই তাদের তো আসলে ব্যালেন্স শিটটা লাগবে, হ্যাঁ, আর সাথে যে মর্টগেজটা আসলে খুব বেশি নেই আর কি, মানুষের খুব অল্প কিছু মানুষের আছে বা উদ্যোক্তাদের আছে। এখন এইখানে যদি কিছু ব্যবস্থা করা যেত যে না ঠিক আছে, তে উনি করছেন কোনো একটা সার্টিফিকেট দিয়ে, মানে লোকাল যে ইউনিয়ন পরিষদ বা যে কাউন্সিলর বা এরকম কোনো কারো কাছ থেকে যদি নেওয়া যেত আর কি, যে ঠিক আছে অল্প একটা দায়িত্ব কেউ নিল আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হতেই পারে যদি এই কাগজের বেসিসে যদি গিয়ে ব্যাংকে গিয়ে যদি এটা শো করে যদি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কাজটা অনেক ইজি হয়ে যায়। তার কারণ যিনি ব্যবসা করছেন, যিনি ভালো ব্যবসা যদি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য এটা গ্যারান্টর হতেই পারেন আমাদের যারা জনপ্রতিনিধি তারা। এর যদি হয়, আমার মনে হয় কি যে যেহেতু ব্যালেন্স শিটটা ওরকম ভাবে থাকে না বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, কিন্তু তারা তো বিজনেস করছেন, তো তারা এই লোনটা পেতে পারেন। এইভাবে যদি চালু করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেকেই এই যে একটা বড় সমস্যার মধ্যে আছেন এই ফাইন্যান্সিয়াল, তো এখান থেকে মুক্তি পাবেন। আর এরপরে একটা শর্ত দিয়ে দেওয়া হবে হয়তো যে লোনের এগেনস্টে, যে ঠিক আছে তুমি এখন ব্যালেন্স শিটগুলো তৈরি করো ঠিক মতো, তখন কিন্তু জিনিসটা চালু হয়ে যায়। কিন্তু এইটার অভাবে আমাদের বেশিরভাগ এসএমই তারা কিন্তু আসলে তেমন কিছু করতে পারছেন না আর কি ফাইন্যান্সিয়াল। মাইক্রো ক্রেডিটের ইস্যুটা তো আবার একটু ভিন্ন। হ্যাঁ, মাইক্রো ক্রেডিটের ইস্যু ভিন্ন, কিন্তু ওইখানে আপনার লোনের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু অনেক বেশি, মানে অ্যারাউন্ড 20%। এত টাকা দিয়ে কি হয়? মাইক্রো ক্রেডিটের জন্য যেটা সবচেয়ে ভালো জায়গা সেটা হচ্ছে যদি ছোট খাটো যদি আপনার মুরগির ফার্ম করতে চায় একদম মাইক্রো লেভেলে, তখন এটার জন্য ঠিক আছে। কিন্তু এই এসএমই বলতে আমরা যেটা বুঝে থাকি সেটার জন্য কিন্তু আসলে এই যে মাইক্রো ফাইন্যান্সের যে লোনগুলো সেগুলো ভালো নয়। আমি মনে করি যে ব্যাংক থেকে, যেহেতু ব্যাংকের জন্য একটা পলিসি দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে একটা গাইডলাইন, তো সেটা নিয়ে হবে না কেন? এটা একটি বিষয়। আর একটা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইন্টারেস্ট রেট যে পলিসি সেটা কাজ করবে না। এখানে হচ্ছে যে ব্যাংক এবং এসএমইর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হচ্ছে সুদের হার তৈরি হবে, এবং সেটা অবশ্যই বেশি। এবং যেটা সবসময় ফেস করে থাকেন আমাদের উদ্যোক্তারা, সেটা হচ্ছে যে ব্যাংকের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও ভালো নয়। কেন? তাদেরকে মনিটর করা এটা একটু খুব ডিফিকাল্ট, সবসময় বলে থাকেন।
এই ব্যাংক কর্মকর্তারা সবসময় বড় যারা আছেন তাদের জন্য যা কিছু করা দরকার সব করেন। তো এইভাবে যদি হয় তাহলে তো এসএমই যারা উদ্যোক্তা তারা নিজের নতুন উদ্যোক্তাও আসবে না, আর যারা এক্সিস্টিং আছেন তারাও তো ব্যাংকে আবার যাবেনই না। জি, আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা ছিল আবার বলেছি, উদ্যোক্তাদের পথ চলার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। একটা ফোন এসেছিল, আপনি লোন নিয়ে কথা বলেছিলেন যে কিছু এখনো প্রবলেম রয়েছে আমাদের এই সহজীকরণ করার বিষয়টিতে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ট্রেনিং, তাদের গড়ে উঠবার জন্য কোনো ট্রেনিংয়ের বিষয় যেগুলো আছে সরকারের পক্ষ থেকে যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে ট্রেনিং যেটা আসলে মোটামুটি যদি নন এক্সিস্টিং বলি, যে না এখানে আসলেই খুব মানে উদ্যোক্তা তৈরি করার মতো সেরকম ট্রেনিং নেই। কিছু কিছু জায়গাতে আছে, যেমন পাট পণ্যতে কিভাবে কারো পণ্য এগুলোতে ট্রেনিং, বাট এগুলো কিন্তু আসলে অর্থনীতির জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে যে ট্রেনিং গুলো রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু ছোট ছোট ওইটা আসলে খুব ইনসিগনিফিকেন্ট। মানে আমরা যদি আসলে আমাদের যে ইকোনমি সেখানে যে মেইন যে খাতগুলো আছে সেগুলোর কথা যদি চিন্তা করি, ইমার্জিং বিজনেস, তো ওই জায়গাতে আসলে ট্রেনিংটা একটু বেশি দিতে হবে, যে উদ্যোক্তা কিভাবে তৈরি হবে এবং তার জন্য কি কি দরকার, কিভাবে অপারেট করবে, কোথায় কোথায় যাবে, কোথায় বাধা হলে কিভাবে সেটাকে দূর করবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কম্প্রিহেন্সিভ ট্রেনিং এই এসএমই ফাউন্ডেশন দিচ্ছে না, যদিও খুবই প্রয়োজনীয় এই ট্রেনিংটা। তো তার বাধাগুলো কিভাবে দূর করতে হবে বা কোথায় কোথায় যেতে হবে, কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো যদি জানতে পারেন প্রথমেই কিন্তু তার কাজটা হয়ে গেল, মানে জানার কাজটা। এবং একই সঙ্গে কিন্তু আমাদের যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, বিসিসিআই বা অন্যান্য যে সমস্ত অ্যাসোসিয়েশন, একদম সেক্টরের অ্যাসোসিয়েশনগুলো, তারা কিন্তু তাদের গাইডলাইন তৈরি করতে পারে, যেমন ম্যানুয়াল তৈরি করে দিয়ে তারপরে তারা রেগুলারলি ট্রেনিং দিতে পারে। আর প্রাইভেট ইনস্টিটিউশনগুলো যদি তাদের ট্রেনিং যে ইনস্টিটিউশনগুলো আছে তারাও যদি এগুলো কাজগুলো করে থাকে বা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম ধাপটা সম্পন্ন হয়ে গেল। এরপরে তাদের লোন অ্যাপ্লিকেশন বা এটসেট্রা অন্যান্য ব্যালেন্স শিট কীভাবে করবে, কীভাবে চালাবে, এগুলো হচ্ছে পরের ধাপ। এই প্রাথমিক ধাপগুলো যদি তারা করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ট্যাবুগুলো আছে এখন, যে না ঠিক আছে চাকরিতে যাব, ব্যবসায়ী হব না বা উদ্যোক্তা হব না, সেই ভীতিটা চলে গিয়ে তারা তখন কিন্তু কাজ করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাতে যদি সরকার একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ নেয়, আর যারা স্টার্ট আপ তাদের জন্য কিছু ফান্ড কিন্তু তৈরি হয়েছিল, 100 কোটি টাকার একটা তহবিল, আলটিমেটলি তেমন কিছু হয় নাই। তো আমার মনে হয়েছে একটা বড় তহবিল তৈরি করে একই সঙ্গে ওইটার আন্ডারে একটা প্যাকেজ তৈরি করে ট্রেনিং দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা আশা করতে পারি যে না ঠিক আছে একটা ভালো কিছু হলো এবং অনেকে এগিয়ে আসবে। অবশ্যই আমাদের দেশে যেহেতু অনেক ধরনের ব্যবসার সুযোগ এখনও রয়েছে, বিশেষ করে যখন এই কোভিডকালীন সময় দেখেছি যে আমাদের ইম্পোর্টেড অ্যাক্সেসরিজ বিভিন্ন বড় মেশিন তৈরি করার ক্ষেত্রে যেহেতু আনার সুযোগটা বন্ধ হয়ে গিয়েছিল, তখন লোকালি প্রডিউস করার অনেক চান্সেস বেড়েছে যদি তাদের প্রপার গাইডলাইন পাচ্ছে এই জিনিসটার প্রয়োজনীয়তা আছে, এই জিনিসটা আমি তৈরি করলে আমি এখানে ডেলিভার করতে পারবো। সো এই বড় ইন্ডাস্ট্রিজ যারা মেনটেন করছে তাদের সাথে ছোট করে কানেক্টিং যে স্মল এন্টারপ্রাইজ তৈরি করার জন্য কোনো গাইডলাইন দেওয়ার, এই জায়গাটা আপনি কি মনে করেন যে দেয়ার ইজ আ অপরচুনিটি বাট উই ডোন্ট নো হাউ টু গ্র্যাব ইট? একদম সত্যি কথা যে অপরচুনিটি ইজ হিউজ। সামনে আমাদের দেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু বুম, একদম বুম করে শব্দ হবে একটা, যে আমরা গাড়ি নিজেদের দেশের গাড়িতে চড়বো এবং উঠে বেড়াবো। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিছু নাই, এটাই আমি বলছিলাম। সবকিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ওয়ালটন ইজ ডুইং ভেরি ওয়েল ইন বাংলাদেশ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কি আছে? এভরিথিং ইম্পোর্টেড। সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জায়গাটা তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের ওই হ্যান্ড স্কুলা তৈরি করতে হবে। যুব উন্নয়ন, যুবক, এই ধরনের কিছু প্রতিষ্ঠান ছিল অথবা এখনো আছে। আচ্ছা, অবশ্যই সরকারি প্রতিষ্ঠান রয়েছে যুব উন্নয়ন, ওইখানে আমাদের কিছু টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হতো। জি, আমাদের দেশে এখন টেকনিক্যাল ট্রেনিং এর চেয়ে টেকনিক্যাল ডিগ্রি দেওয়ার ভেতরে বেশি পছন্দ করি আমরা। আমার যেটা ধারণা, আমরা যখন পড়ালেখা করেছি অ্যাপ্লাইড ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যালে, তখন টোটাল বাংলাদেশ মিলে 500 আসন ছিল। এখন শুধু ঢাকা শহরেই 5000 আসন আছে সিটস ইন বেসরকারি ইউনিভার্সিটিস। সো ইউ আর মেকিং টেকনিক্যাল ডিগ্রিজ, টেকনিক্যাল পিপল না। আমাদের অনেক বন্ধু বান্ধব ব্যাংকার যারা হয়েছে তারা দেশে থেকে গেছে। আমরা যারা ছাগল ছিলাম অথবা পাগল ছিলাম তারা কিছু করতে পারিনি, রিজেকশন পাইছি। গ্রামীণ ফোনে জয়েন করবো না, এই ধরনের টেলিকমে জয়েন করবো না, অথবা যেগুলো এখন দেখতে পাচ্ছি প্রচুর উদ্যোক্তা বেরোচ্ছে গ্রামীণ ফোন থেকে, বিকজ আফটার 15 years or after 10 years down the line you will have a golden handshake for this type of MNC company. Why don't we try to make a MNC company? আমরা একটা কোম্পানি করব, আমরা একটা উদ্যোগ নেব, সেই কোম্পানিটা বাংলাদেশ ছাড়াই বিদেশে চলে যাবে। আমাকে ট্যাক্সের বেনিফিট দেওয়া হবে না যদি না আমি এক্সপোর্ট করি, তাহলে এক্সপোর্টের বেনিফিট দেন না। এক্সপোর্টের বেনিফিট নিতে গেলে আমাকে আরজিসি থেকে শুরু করে সব কিছু করতে হবে। পুরো জিনিসটাকে সেন্ট্রালাইজ করে একটা টেবিলে রাখেন না। আপনি যখন খাবার
দেন কাউকে খেতে, যে সে খাওয়ার জন্য তাকে 5 মিনিট অথবা 10 মিনিট সময় দিয়েছেন, তো আপনি কি তাকে বলবেন যে ওই যে রান্নাঘরের ওখানে এটা রাখা আছে ওটা নিয়ে আসো? কিন্তু ডিপার্টমেন্ট আলাদা, যারা ডিল করে তারা আলাদা। আপনি যদি প্রশাসনের কথা বলেন, আন্ডার ওয়ান রুফ কিভাবে আসবে? আমরা প্রাইভেট অর্গানাইজেশনের কথা বলতে পারি যে এটা ঠিক আছে, তারা আপনার হয়ে বিভিন্ন জায়গা থেকে কাজগুলো করে এনে দিতে পারবে, কিন্তু গভর্নমেন্ট সেন্ট্রালাইজেশনও এইটা সম্ভব যখন আমাদের তো প্রচুর সবাই বিদেশে এডুকেশন নিতে যায় না, আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িরা সবাই বিদেশে এডুকেশন নিতে যায়। আমাদের দেশে বড় বড় উদ্যোগগুলো আসে না কেন? সব কেন বিদেশে চলে যায়, অন্য দেশে চলে যায়? থার্ড ওয়ার্ল্ড তো শুধু আমরা না, সেকেন্ড ওয়ার্ল্ড তো শুধু আমরা না, আরও আছে, তাদের ওখানে বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। ভিয়েতনাম গত 5-7 বছর আগে নাম জানতাম না অলমোস্ট, এখন মানে যেই কোম্পানির নাম নেই সেই কোম্পানি ওই জায়গায় যেয়ে ব্যবসা করছে। কারণটা কি? একটা অফিস, 4টা টেবিল, যাবেন, বসবেন, কাজ করবেন, সিগনেচার করবেন, আপনার জন্য কোম্পানি হাতের ভিতরে রেডি গভর্নমেন্টের তরফ থেকে। আপনি বাংলাদেশে একটা উদ্যোগ নিয়ে আসেন না, একটা বড় কোম্পানির সাথে এফিলিয়েট করে একটা ফ্যাক্টরি করতে যান, একটা কোনো জয়েন্ট ভেঞ্চার করতে যান, আপনার মানে ভাই আমরা নিজেরা কোম্পানি চালাচ্ছি, আজকে 1.5 বছর হয়ে গেছে, আমার এখন পর্যন্ত কিছু পেপার বাকি। আমি তো বাংলাদেশি ছেলে, বাংলাদেশে কোথায় কোথায় যেতে হবে সেটা তো আমি জানি। তো আসলে উদ্যোক্তা, আমাদের কোশ্চেন থেকে আবার বেরোয় যাচ্ছি, উদ্যোক্তা তৈরি করতে গেলে আসলে মানুষ হইতে হবে সবার আগে। যেই মোরালিটিগুলো দরকার সেই সব জায়গাগুলো যদি ঠিক হয়, এবং গভর্নমেন্টের সবসময় ইচ্ছা আছে ভালো কিছু হোক, কিন্তু ওই যে একটা টেবিলে যতক্ষণ পর্যন্ত সাজায় না দিবেন ততক্ষণ পর্যন্ত শুধু আমরা আসব, কিছুদিন কাজ করব, মরে যাব। অনেক আগে একটা গল্প শুনেছিলাম যে পৃথিবীতে যারা স্টুডেন্ট তার ভিতরে 97% ছেলেপেলেই চায় যে আমি ব্যবসায়ী হব। 97%-এর ভিতরে 3% পারে ব্যবসায়ী হতে, তার মানে 97-এর 3% ব্যবসায়ী হয়। এর 1% পারে একটু সাকসেসের মুখ দেখতে, 3%-এর 1%, আর ওই 1%-এর % পুরো ওয়ার্ল্ড চালায়। মানে এখন যদি আমি অ্যালন মাস্কের কথা বলি, তাহলে সে ওই .something-এর লোক, তারা ওয়ার্ল্ড চালাচ্ছে। তো উদ্যোক্তা আসলে 97% লোক উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে, অঙ্কুরেই বিনাশ হয়ে যায় বাকিটা। আমাদের আজকে অনেক আলোচনা হলো, কিন্তু আমরা কিন্তু এই উত্তরণের উপায়টি আসলে খুঁজে পেলাম না। অনেক আলোচনার মধ্য দিয়ে কিভাবে আসলে সহজীকরণ করা যায় পুরো প্রসেসটা, ডকুমেন্টেশন থেকে শুরু করে লোন ডিসবার্সমেন্ট এবং তার বেড়ে ওঠার, এটা একটা লম্বা প্রসেস। আমাদের প্রসেসটা ছোট করলেই মনে হয় আমরা পেয়ে যাব, আশা রাখি। প্রসেসটা ছোট করে একটা টেবিলে দেন, একটা ডিজিটাল পুরো সিস্টেমটা ডিজিটাল করলে শুধু অ্যাপ্লিকেশনটা উনি কম্পিউটারে বসে করবেন, বাকিটা হচ্ছে উনি অফিসেও যাবেন না। এটা যদি অনলাইনে হয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে অনলাইনে অ্যাপ্রুভাল যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ান স্টপটা ইজি। আমি যদি আরেকটু অ্যাড করি, আমরা এখন অনেক সুন্দর করে ডিজিটালাইজেশন করছি। এখন আমাদের অনেক, এখন একটা ওভারসিজে আমরা যে কাজটা করি ওটা কি বলে, যে ছেলেপেলেরা বাসায় বসে বসে অনলাইনে কাজ করে দেয়, আউটসোর্সিং। ইটস এ ফ্যান্টাস্টিক থিং। মানে মাথা খারাপ করা, এবং দে আর আর্নিং লাইক 30,000-40,000 পার মান্থ। কি করছেন? নষ্ট করছেন জাতিটাকে। সরি, ইটস এ ডিজিটাল বাংলাদেশ, এটা খুবই ভালো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমরা চাইবো যে কোনো কঠিন বিষয়গুলো কিভাবে সহজ করা যায়, এই বিষয়গুলো আমাদের সরকার দেখবে, এবং আমরা নিজেরা যেটা বলছেন মানুষ হব, এটাই আসলে আমাদের প্রথম দায়িত্ব। দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।